নমস্কার, আমি রূপসী হালদার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি ছায়া সম্রাট, লিখেছেন সিমি চৌধুরী। পর্ব 15। বিকাল 5টা বাজে। খন্দকার হাউসে সবুজে মোড়া শান্ত গার্ডেনটা যেন এক নিমিষে শান্ত রূপে নিয়েছে বিভীষিকাময় এক অপরাস্থলে। যেখানে আগে পাখির করতাল শোনা যেত, সেখানে এখন ভিড় জমিয়েছে অসংখ্য মিডিয়া রিপোর্টার, পুলিশ অফিসার আর কৌতূহলী প্রতিবেশী। সকলের মুখে মুখে একটাই কথা ঘুরে ফিরে বেড়াচ্ছে, সিকিউরিটি মোতালেব মোল্লার কাটা মাথা পাওয়া গেছে। আর সেটা দেখেছে আজিজ খন্দকারের পুত্রবধূ, সেই মোতালেব মোল্লা, যে কিনা দীর্ঘ 4 বছর ধরে রাত দিন এক করে খন্দকার হাউস পাহারা দিচ্ছে। আজ তার কাটা মাথা পাওয়া গেছে গার্ডেনের ছাউনির ভেতরে, উপরে ঝুলন্ত অবস্থায়। বিভৎসভাবে কেউ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আর এখন সেটা নিয়েই শোরগোল পড়ে গেছে গার্ডেনে। পুলিশের জন্য লোকজন সামনে এগোনোর সাহস পাচ্ছে না, তাই সবাই দূরে দাঁড়িয়েই দেখছে। ছনছাওনা সেই ছাউনিটার নিচে এখন টাটানো হয়েছে হলুদ টেপ। সেই টেপের ভেতরে তৎপর হয়ে কাজ করছে ফরেন্সিক টিমের সদস্যরা। মাটি ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের নানা যন্ত্রপাতি, লাইটার, নমুনা সংগ্রহের বাক্স। চারপাশে চুপচাপ দাঁড়িয়ে থাকা পুলিশের চোখে সতর্কতা আর গলায় চাপে উত্তেজনা। একজন ফরেন্সিক অফিসার, যার পরনে ধূসর স্যুট আর হাতে রাবারের তৈরি হ্যান্ড গ্লাভস, তিনি সাবধানে নিঃশব্দে নিচু হয়ে স্টিলের স্টেপ ওপরে তুলতেই সেই কাটা মাথাটি। মোতালেব মোল্লার চোখ দুটি অর্ধখোলা, যেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ভয় এখনও জমে আছে চোখে। চুলগুলো রক্তে ভেজা, গলার অংশটা খুব জঘন্যভাবে কাটা, এমন নিখুঁতভাবে যেন কেউ খুব ঠান্ডা মাথায় কাজটা করেছে। রক্তের দাগ ছড়িয়ে আছে গার্ডেনের ঘাসের ফাঁকে, কিছু অংশ ছড়িয়ে পড়েছে ছাউনির বেঞ্চের ওপরেও। হাতে মাইক্রোফোন নিয়ে রিপোর্টাররা নিজেদের মতো লাইভ ক্যামেরায় এই খুনের আপডেট দিচ্ছে। আর তাদের থেকে কয়েক দূরে দাঁড়িয়ে আছে খন্দকার হাউসের সকল মানুষ। অনু আর অন্বেষা, মায়ান, মাহিতকে জড়িয়ে ধরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে একপাশে। ওদের চোখে এখনও ছায়া লেগে আছে সেই আতঙ্কিত মুহূর্তের। খবর পেয়ে মায়ান ও পুলিশ ফরেন্সিক টিম নিয়ে চলে এসেছে, আর মাহিত সেই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করে অপুর জিম্মায় রেখে চলে এসেছে। অন্বেষের হাতে আর শাড়িতে এখনও রক্ত লেগে আছে, আর অনু কাপা চোখে দেখছে ঘটনাস্থলে প্রতিটি মুহূর্ত। লাশের সব কিছু যথাযথভাবে সামলে এসআই রফিক আস্তে আস্তে এগিয়ে আসে মায়নের দিকে। তার চোখে ছিল এক অদ্ভুত রকমের পেশাদারি শ্রদ্ধা আর দায়িত্বের ভার। সে এগিয়ে এসে নিচু গলায় মায়নের উদ্দেশ্যে বলল, স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে ম্যাডামের কাছে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। ওনারাই তো প্রথম দেখেছেন ছাউনির ওপরে ওই মাথাটা ঝুলে থাকতে। মায়ান সামান্য মাথা চাকালো, তারপর অনু আর অন্বেষার দিকে তাকালো। তোমরা তোমাদের জবাববন্দি দাও অনু, ভয় পেও না। তারা শুধু জানতে চায় তোমরা ঠিক কি দেখেছো। যা প্রশ্ন করে তার উত্তর দাও, কেমন? অনু কিছু না বলে শুধু মাথা নেড়ে সম্মতি দিল। এবার এসবিআই রফিক, পুলিশ অফিসার তুষারকে ইশারা করলো, সে এগিয়ে এলো। তুষারের হাতে ছিল একটা ছোট রেকর্ডার। সে সেটা অন করতেই রফিক নম্র গলায় বলুন ম্যাডাম, আপনারা কখন এসেছেন এখানে, আর ঠিক কী দেখেছেন? আমরা শুধু যা দেখেছেন তাই জানতে চাই। অনু মায়ানের দিকে একবার তাকাতেই মায়ান ওর ঘাড় নেড়ে ভরসা দিয়ে চোখ দিয়ে ইশারা করলো যা দেখেছে তা বলতে। মায়ানের সম্মতি পেয়ে অনু একবার ঢোক গেল, তারপর ধীরে ধীরে বলল, দুপুরে খেয়ে সবাই ঘুমালে আমরা খুব বোরিং লাগছিল আমার, তাই আমি ড্রয়িং রুমে আসি টিভি দেখে সময় কাটানোর জন্য। কিন্তু সেখানে এসে মাহিত ভাই আর বউকে দেখি চুপচাপ বসে থাকার কারণে জিজ্ঞাসা করতেই উনি বলল, ওনারা নাকি বোরিং লাগছে, তাই দুজনে মিলে ঠিক করলাম একটু পার্কিং এরিয়ায় এসে ঘোরাঘুরি করি। একটু পর দুজনে মিলে চলেও আসি পার্কিং এরিয়ায়। সেখানে এসে দেখি ড্রাইভার আঙ্কেল পরিষ্কার করছে। তার জন্য যেখানে সে দাঁড়িয়ে আছে দুজনে সেখানেই এসে বসি। কেমন ঠান্ডা হাওয়া লাগছিল বলে ভাবি, আর আমি বসে নিজেদের মতো গল্প করছিলাম। প্রায় এখানে আধ ঘন্টা সময় কাটিয়েছি দুজনে। তখনও এটা আমাদের নজরে আসেনি, কিন্তু চলে আসার সময় হঠাৎ ছাউনির খুঁটিতে হাত দিতে ভারীর ঘাড়ের রক্তের পড়ে, আর সেই রক্তের উৎস খুঁজতে গিয়ে দেখি আমরা এই কাটা মাথা দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠলে ড্রাইভার ছুটে আসে, আর তারপর সকলকে খবর দেয়। আর এরপরে ঘটনা তো আপনারা জানেনই। অনু সবটা বলল, এখানে ওরা কেউ এসেছিল সেটা গোপন করলো। ওর মুখে সবটা শুনে এসআই রফিক বলল, আপনার কি আর কিছু দেখেছেন? মানে এখানে আশেপাশে কারো ঘোরাফেরা কিংবা সন্দেহজনক কিছু?
দুজনে একসাথে না সম্মতিতে মাথা নাড়ালো। এমন সবাই ইনচার্জ রানা এগিয়ে এলো। তাকে পাঠানো হয়েছে সিসিটিভি ফুটেজের রেকর্ড চেক করতে। তিনি এগিয়ে এসে ফোনে একটা ভিডিও রেকর্ড চালু করে বলল, স্যার, খুনি সেটা কে বোঝা যায়নি, কিন্তু তাকে দেখা গেছে। এই যে দেখুন, ওরা 4 জন ছিল, চুপচাপ ঢুকছে খন্দকার হাউসে। এরপর দুজন মোতালেব মোল্লাকে পেছন থেকে রুমাল দিয়ে মুখ চেপে ধরে অজ্ঞান করেছে, আর এরপর এই গোডাউনের বসে গলা কেটে হত্যা করেছে। তবে খুনি তো কালো আলখাল্লা পড়েছিল, তাই মুখটা দেখতে পায়নি। আর স্যার, খুনটা যখন করা হয়েছে ফজরের আজানের একটু পরপরই। ইসরা জানার মুখটা একটু শক্ত হয়ে ভারী হয়ে উঠল। অনুর শরীর শিউরে উঠল। হঠাৎ করে ওর মনে পড়ে গেল সকালের সেই গুঙানির কথা, সেই করুণ স্বরে পানি চাওয়ার কথা। তাহলে কি এখানে মোতালেব মোল্লাই ছিল? এটা মানে হতে পরেই পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো ভয়ে। চোখের সামনে সব কেমন ঝাপসা হয়ে এলো। আর কিছুক্ষণ পরেই দুলে উঠল অনু। ওর এমন অবস্থা দেখে আটকে উঠল মায়ান। তারপর ওর দিকে তাকিয়ে বলল, অনু, কি হলো তোমার? শরীর খারাপ লাগছে? ভেতরে যাবে? কিন্তু অনুর কণ্ঠে একটা নিঃশ্বাস ছাড়া আর কিছুই এলো না। সে ঝাপটার চোখে একবার সবার দিকে তাকায়, অজ্ঞান হয়ে ঢলে পড়লো মায়ের বুকে। ওর এমন অবস্থা দেখে মায়ের জন্য নিজেই জমে গেল কিছু মুহূর্ত। কিছুক্ষণ পর দূর থেকে এরপর ওর গলার সব জোর দিয়ে চিৎকার করে উঠল, অনু, কি হলো তোমার? এই অনু। কিন্তু না, অনুর কোনো সারশব্দ পাওয়া গেল না। সে অজ্ঞান হয়ে গেছে। হঠাৎ করে এমন একটা মুহূর্তে অনু এমন অজ্ঞান হওয়াটা স্বাভাবিকভাবে নিতে পারল না এসআই রফিক। তিনি ভুরু কুচকে তাকালেন অনুর দিকে। এটা অনিশা নজরে পড়তে সে চমকে উঠল। এই অফিসার আবার এটা নিয়ে সন্দেহ না করে বসে। তাই সব নিয়ে সামাল দেওয়ার জন্য মাইনের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, ভাবির জ্বর, এটা তো আপনি জানেনই। তার ওপর সকাল থেকে কিছু খায়নি, আর এখন এই কাটা মাথা। হয়তো এত কিছুর ভার সামলাতে পারেননি তিনি, তাই সেন্সলেস হয়ে পড়েছে। আপনি বরং ভাবিকে ভেতরে নিয়ে যান। এনাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিচ্ছি। অনিশা কথাটা বলে আর চোখে এসআই রফিকের দিকে তাকালো। দেখলো ওনার মুখটা আগের থেকে স্বাভাবিক লাগছে। তা দেখে অনুর স্বস্তির নিঃশ্বাস ফেল। যাক, তিনি কোনো সন্দেহ করেনি। মায়েরা দেরি করলো না, অনুকে 2 হাতে তুলে নিল সাবধানে। এরপর মাহিদকে ইশারা করে অনুকে নিয়ে ভেতর চলে গেল। অনিশার কথায় সন্দেহ দূর করতে চাইলেও সন্দেহ দূর করতে পারলে না এসআই রফিকের। ওনার কেন যেন মনে হচ্ছে এই অজ্ঞান হওয়াটা সাধারণ কোনো দুর্বলতা থেকে নয়, এর পেছনে অন্য কোনো কারণ আছে। কিন্তু এই মুহূর্তে কিছু বললেন না তিনি। মায়ান চলে যেতেই মাহিদ এসআই রফিকের দিকে এগিয়ে এসে বললেন, ভাইয়া, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা বাবা কিংবা আমার স্ত্রী, ওনাদের কাছে করুন। আমি একটু ভাবির পালসটা চেক করে আসি, কিছু মেডিসিন নিয়ে আসি। এসআই রফিক সম্মতিতে মাথা নাড়লেন। মাহিদও চলে গেল ভেতরে। সে ভেতরে যেতে এসআই রফিক আজিজ খন্দকারের কিছু প্রশ্ন করলেন। মোতালেব মোল্লার কোনো শত্রু আছে কিনা, সে মারতে যাবে কেন, কে মারতে পারে তাকে, কিংবা আজিজ খন্দকারের কোনো শত্রু আছে কিনা যারা মোতালেব মোল্লাকে খুন করে ভয় দেখাতে পারে। কিন্তু আজিজ খন্দকার কিছুই বলতে পারলেন না। এমন কাউকে জানা নেই তার। শুধুমাত্র হিটলার আছে, আর ওকে তো পুলিশ খুঁজেই বেড়াচ্ছে। শুধু জাহানারা খন্দকার বললেন, খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা আমাদের ওপর চাপ ফেলার জন্য করা হয়েছে। এই মাথাটা এখানে ঝুলিয়ে রেখে আমাদের ভয় দেখানো হচ্ছে। এটা নিছক কোনো দুর্ঘটনা নয়, কারণ এর আগেও মায়ান আর অনুকে কিডন্যাপ করা হয়েছিল। এটা আমাদের পরিবারের বিরুদ্ধে একটা হুমকি। দ্রুত পদক্ষেপ নিন অফিসার, নইলে পরবর্তী অংশে যে কে মারা পড়বে তা আল্লাহই জানে। আর হ্যাঁ, দেহটা তাড়াতাড়ি খুঁজে বের করুন। জাহানারা খন্দকারের কথা শুনে এসআই রফিক তখন মাথা ঝাঁকালো। তারপর বলল, চিন্তা করবে না ম্যাডাম, আমরা নিশ্চয়ই পদক্ষেপ নেব আর দেহটা খুঁজে বের করব। খুনিও নিশ্চয়ই ধরা পড়বে। আমাদের হাত থেকে নিস্তার নেই তার। শেষ পর্যন্ত আপনারা একটু সাবধানে থাকবেন। বিনা কারণে বাড়ি থেকে বাইরে হবে না কেউ। সন্ধ্যা নেমে এলো ধীরে ধীরে। চারদিকে এখনও ঠিকমতো অন্ধকার হয়ে ওঠেনি, কিন্তু খন্দকার হাউসে গার্ডেন যেন এক ছমছমে অন্ধকার জমে গেছে। ফরেনসিক বিভাগের লোকজন নিখুঁতভাবে নিজেদের কাজ ছেড়ে যাচ্ছে। কাটা মাথাটা নিয়ে বেরিয়ে গেল খন্দকার হাউস ছেড়ে। এরা চলে যেতে এসআই রফিক আর তার টিমও ধীরে ধীরে বেরিয়ে গেল। গার্ডেনটা যেন একরকম নিস্তব্ধ শূন্যতায় ভরে উঠল। সকল কোলাহল থেমে গিয়েছে। নিঃশব্দে গা ছমছম এক আবহাওয়া জড়িয়ে পড়ল চারদিকে। সবাই চলে যেতে আজিজ খন্দকার ড্রাইভারের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে বললেন, সবাই তো চলে গেছে, এখন বাকি যারা আছে তাদেরকেও বাইরে পাঠিয়ে দাও। এরপর গেট বন্ধ করে দাও, কেউ যেন আর ভেতরে ঢুকতে না পারে। বলেই সপরিবারের ভেতরে চলে গেলেন। ড্রাইভারও আজিজ খন্দকারের কথা মতো একে একে সবাইকে বের করে দিল। ফরেনসিক টিম, পুলিশ সদস্য, প্রতিবেশী, কৌতূহলীরা
এক সময় সবাই বেরিয়ে গেলে ধীরে ধীরে খালি হয়ে গেল খন্দকার হাউসের গেটটা। তবে সকলে চলে গেল, গেটের বাহিরে সবার মাঝে রিপোর্টার ছদ্মবেশ ধরে দাঁড়িয়েছিল এক ব্যক্তি। চোখে কালো ফ্রেমে চশমা, হাতে ক্যামেরার ব্যাগ, আচরণে আর 10টা মিডিয়ার কর্মীর মতোই লাগছিল তাকে। তবে একটির পার্থক্য, তার ঠোঁটের কোণে জমে থাকা অস্বাভাবিক এক মুচকি হাসি। সে লাল চোখ একবার খন্দকার হাউসের দিকে আস্তে ফিসফিস করে বলে উঠল, যতই মায়ের আবিদ খন্দকার তোর ঢাল হয়ে দাঁড়াক না কেন, তুই বাঁচবি না অনু খন্দকার। এত সহজে তোর স্বপ্ন পূরণ হতে দেব না আমি। এই বাড়িটা আমি শ্মশান বানাবো, একে একে সবাইকে শেষ করব। সাথে তোর হাসিটাও আমি চিরদিনের মতো মুছে ফেলবো। তোরা 3 বোন কী ভেবেছিস মায়ের হাত ধরে সব ভুলে নতুন জীবন পাবি? বা বেবি, সরি, সেসব হবে না। এবার মৃত্যুই যে তোর আসল নিয়তি হয়ে যাবে। তার চোখে তখন ছিল অন্ধকার এক ঝলক, প্রচণ্ড ঘৃণা আর বিকৃত সুখানুভূতির অদ্ভুত মিশ্রণ। আবারও কিছুক্ষণ সে বাড়ির দিকে তাকিয়ে থাকলো। তারপর অন্য কয়েকজন রিপোর্টারের সঙ্গে ক্যামেরা গুছিয়ে চলে গেল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। কেউ টের পেল না যাকে সবাই খুঁজছে সে একজন রিপোর্টারের মুখোশ পরে খন্দকার হাউসের বুকেই ঘুরে বেড়াচ্ছে, চোখে মুখে প্রতিরোধ আর মৃত্যুর ছায়াসঙ্গী নিয়ে। রাত 8টা বাজে। হাসপাতালের করিডোরে এখন বেশ ফাঁকা, চারপাশে ছড়িয়ে থাকা নিস্তব্ধতা মাঝে মাঝে ভেঙে যাচ্ছে নার্সদের জুতোর আওয়াজে কিংবা দূরে কোনো ক্যাবিন থেকে ভেসে আসা অস্পষ্ট কথাবার্তায়। দেওয়াল জুড়ে লাগানো সাদা টিউবলাইটে করিডোরটা যেন আরও বেশি নির্জন আর নির্লিপ্ত লাগছে। সেই আলো ছায়ার ভেতরে করিডোরের একপাশে গ্রিল ধরে একা দাঁড়িয়ে আছে অপু। ওর পাশে এখন কেউ নেই, যদিও লোকটাকে ভর্তি করানোর সময় মাহিদ ছিল অপুর পাশে। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে বাসা থেকে ফোন আসতে তাড়াহুড়ো করে ছুটে বেরিয়ে গেছে মাহিদ। যাওয়ার আগে ওকে বলে গেছে, বাসায় খুব বড় একটা প্রবলেম হয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে, কিন্তু আমি আবার আসবো। এর মধ্যে যদি তোমার খারাপ লাগে তাহলে চলে যেও, শুধু যাওয়ার আগে আমাকে একটা কল করো, আমি নার্সকে বলে দেবো ওনাকে দেখতে। এরপর আর কিছু বলার সুযোগ পায়নি মাহিদ, ছুটে বেরিয়ে গেছে। আর তখন থেকে এখানে দাঁড়িয়ে আছে অপু। হয়তো চাইলে অপুও চলে যেতে পারত, তাকে তো আর কেউ আটকায়নি। তবে কেন যেন সে যেতে পারেনি, নিজের অজান্তেই মনে হচ্ছিল লোকটাকে এইভাবে ফেলে যাওয়া ঠিক হবে না। তার চেয়ে ভালো তার পরিবার আসুক, তাদের হাতে তুলে দেবে, তারপর না হয় চলে যাবে। এই ভেবে আর সে যায়নি। ওর সামনে ক্যাবিনেটটা শুয়ে আছে সেই আলোচিত জার্নালিস্ট ফাহিম মির্জা। সব রকম চিকিৎসা শেষ করে প্রায় 1 ঘন্টা আগে তাকে এই কেবিনে স্থানান্তর করা হয়েছে। লোকটার পকেটে থাকা ফোন থেকে নম্বর নিয়ে তার বাড়ির লোকেদের খবর দিয়েছে অপু। তারা বলেছে তারা আসছে। প্রায় আরও 1 ঘন্টার মধ্যে সময় কেটে গেল। ঘড়ির কাঁটা 9টা ছুঁই ছুঁই। হাসপাতালের করিডোরটা ধীরে ধীরে যেন আরও নিস্তব্ধ হয়ে এলো। পাখার আওয়াজ, দূরে নার্সদের জুতোর শব্দ আর মাঝে মাঝে মনিটরের বিপ বিপ, এসব ছাড়া আর কিছুই নেই। অপু এখনও একাই বসে আছে। বুকের ভেতরে একটা অস্থিরতা কাজ করছে ওর। সে নিজেও ঠিক বুঝতে পারছে না এমনটা হওয়ার কারণ কি। হঠাৎ করে করিডোরের শেষ মাথায় নজর পড়লো, চমকে উঠল অনু। দেখলো একজন মধ্যবয়স্ক মহিলা কাঁদতে কাঁদতে পাগলের মতো ছুটে আসছে, চুল এলোমেলো, চোখ মুখ জলস্রোত, অশ্রু জলে ধোয়া আর কান্না ভেজা কণ্ঠে বারবার কারো নাম উচ্চারণ করছেন তিনি। কিন্তু অপু বুঝে উঠতে পারছে না ঠিক কী নামে রাখছে। হঠাৎ অপুর হৃদয়স্পন্দন মেরে গেল। কেন জানি না, মহিলার সেই অদ্ভুত চাহনিটা খুব চেনা অচেনা হলেও কোথায় যেন একটু চেনা চেনা লাগলো অপুর। কিছুটা কাছাকাছি আসতে তার মুখের ওপর নজর পড়তে পুরো শরীর শিউরে উঠল অপুর। চোখের কোণ দিয়ে বেরিয়ে এলো একটা অস্পষ্ট শব্দ, মামুনি। অপু ঘাবড়ে গেল তাকে দেখে। ওর মনে হচ্ছে যেন হৃদয়স্পন্দনটা ছিটকে বাইরে বেরিয়ে আসবে। এতদিন পর এমন জঘন্য একটা অতীত সামনে আসার মানেটা কি? কিন্তু এই অতীতের মুখোমুখি সে হতে চায় না অপু, তাই তার কাছে থেকে লুকানোর জন্য অস্থির হয়ে উঠল সে। হঠাৎ ওর মনে পড়লো প্যান্টের পকেটে রুমাল আছে, আর তা দিয়ে মুখ ঢাকলেই তো হয়ে যায়। সে তাড়াহুড়ো করে প্যান্টের পকেট থেকে নিজের রুমাল বের করার চেষ্টা করলো, কিন্তু হাতরে কিছুই পেল না। আর তখনই মনে পড়ল সে লোকটার হাসপাতালে আনার সময় মাথার রক্ত বন্ধ করার জন্য ওর রুমাল দিয়ে মাথা চেপে ধরেছিল। মনে হতে বুকের মধ্যে কিছু একটা নেমে এলো, যেন মুখ দিয়ে অটোমেটিক কয়েকটা শব্দ বেরিয়ে এলো, বালের কাজ করি আমি, সারা নিজের এই আবাল মার্কা কাজের জন্যই সবসময় মারা খাই। মহিলাটা যতই ওর কাছে আসছিল ওর ভেতরে ধূপকুনি যেন তত বেড়ে যাচ্ছিল। হঠাৎ করে কিছু একটা ভেবে অপু দ্রুত নিজের পেছন দিকে মুখ ঘুরিয়ে দাঁড়ালো।
যেন মুখটা লুকাতে পারে। ঠিক তখনই মহিলা আর দুজন আত্মীয়র মতো দেখা লোক অপুর একেবারে পাশ ঘেঁষে রিসেপশনের দিকে চলে গেল। অপুর নিঃশ্বাস আটকে রেখেছে, দাঁড়িয়ে রয়েছে সে, এক বিন্দুও নড়ল না। ওরা আশঙ্কা একটাই, যদি মহিলা ওকে চিনে ফেলে। কিন্তু না, তারা কেউই অপুর দিকে ফিরেও তাকালো না। কিছুক্ষণ পরে ওদের পায়ের আওয়াজ মিলিয়ে গেল। ওরা চলে যেতেই অপু ধীরে ধীরে চোখ বন্ধ করলো। ওই মহিলার উপস্থিতিতে অপুর বুকের ধুকপুকানি এমনিতেই বেড়ে গিয়েছিল। প্রথমে উত্তেজিত হলেও পরক্ষণে নিজেকে শান্ত করলো সে, মনে মনে একাই বিড়বিড় করলো, একদম নয় অপু, সহযোগিতা করতে এসেছিস তুই, ভয় পেতে নয়। তাছাড়া মামনি তো তোকে চিনতেও পারেনি, তাহলে এত প্যারা নিচ্ছিস কেন? কুল বেবি কুল। নয়তো মামনি অন্য কারো জন্য এসেছে, হয়তো তাও হতে পারে। নিজেকে শান্ত করে সে আর দেরি করলো না, তাড়াহুড়ো করে হাসপাতালে নিচে নেমে আসলো। সামনে ছোট ফার্মেসির দোকানে থেকে একটা সাধারণ মাস্ক কিনে মুখটা ঢেকে আবার ফিরে গেল হাসপাতালের ভেতরে। কোনো রিস্ক নিতে চায় না সে, বলার তো যায় না, যদি কখনো আবার তার সামনে পড়ে। ভেতরে এসে পকেট থেকে ফোনটা বের করলো, ফাহিম মির্জার পরিবারকে কল করবে বলে। নাম্বার বের করতে করতে ফাহিম মির্জার কেবিনের সামনে এসে দাঁড়াতেই দেখলো ওই মহিলা ফাহিম মির্জার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কাঁদছে, আর তারই পাশে একজন নার্স কিছু বলছে তাকে। অপু একটু দূরে দরজার সামনে থমকে দাঁড়ালো। ঠিক তখনই নার্স ওকে দেখে হাত বাইরে ভেতরে ডাকলো। নার্সের ডাকে অপু ভেতরে গেল। কেমন থম মেরে গেছে, দাঁড়িয়ে রইল সে। ওর মাথায় একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, ফাহিম মির্জা নামটা। সেই মহিলা তাকে এত যত্ন করার একটাই কারণ হতে পারে, হয়তো তিনি ওনার ছেলে। এটা মনে হতেই রেখে ফেটে পড়লো অনু। এক মুহূর্তে দাঁড়ালো না সে। হাসপাতাল থেকে বেরিয়ে আনমনে পথে হাঁটতে হাঁটতে বলল, যদি কখনো জানতাম তুমি মামনির ছেলে, তাহলে কখনোই বাঁচাতাম না তোমার ফাহিম মির্জা। উল্টে সে গাড়িতে আগুন লাগিয়ে আগুনে পুড়িয়ে মারতাম তোমায়। অপু এতটাই রেগে গেছে যে রাগ আর হতাশার বিস্ফোরণে হুট করে পথে ধারে বিদ্যুতের খুঁটি দেখে দাঁড়িয়ে গেল সে। চারপাশে তখন নিস্তব্ধতা, কেবল ওর নিঃশ্বাসের গতি দ্রুত হয়ে আসছে। অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল খুঁটির দিকে, তারপর হঠাৎ করে এক ঝটকায় নিজের মাথা সজোরে বাড়ি মারল সেই শক্ত লোহার খুঁটির গায়ে। আঘাতে এতটাই জোরে ছিল সে সঙ্গে সঙ্গে কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ল নিচে। তবুও নন্যরা সে আর একটু কুকড়ে গেল না। সে এই যন্ত্রণাই চাচ্ছিল, এই শাস্তি, এই ক্ষরণ, এই রক্ত। রাগে চোখ দুটো লাল হয়ে উঠেছে। ওর ভিতরে যেন একটা কথাই ঘুরপাক খাচ্ছে বারবার, কেন আমি বাঁচালাম ওকে? ফাহিম মির্জাকে কেন মরতে দিলাম না? কেন? মাথায় আঘাত করে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল সে। এরপর কোনো কিছু না ভেবে ফুটপাতের ওপর বসে পড়ে অপু। সামনের রাস্তাটা কৌতূহলে পূর্ণ, বাস, রিক্সা, মানুষের গুঞ্জন, ফুটপাতে পর্সা সাজানো দোকান, কিন্তু ওর ভেতরে যেন নিস্তব্ধতা, একটা কুয়াশা মোড়ানো শূন্যতা বুকের ঠিক মাঝখানে ছড়িয়ে আছে। হঠাৎ করে ওর খেয়াল করলো ওর চোখের কোণে পানি জমেছে। তার দেখে চমকে উঠল, নিজেকে ধমকে উঠল, না না না, এটা অসম্ভব, এটা সম্ভবই নয়। অপু তুই কাঁদতে পারিস না, তুই তো পাথর, তোর মনে কিছু থাকতে পারে না। মাই ডিয়ার অপু, একদম কাঁদবি না। কি হয়েছে আমাকে বল, এই আমাকে খুলে বল তোর মনের সব কথা। চোখের পানি ঝাড়ানো কোনো সমস্যা নয়, কোনো সমাধানও নয়। তুই তো কাঁদতে ভুলে গিয়েছিলিস, তাহলে আজ এত কান্না পাচ্ছে কেন তোর? সবাই তো ভাবে তুই পাথর হয়ে গেছিস, তাই না? অপু মানে আবেগহীন, ঠান্ডা, জেদি, কষ্ট বোঝা যায় না কারো। তাহলে আজ কেন চোখের পানি ছাড়াচ্ছিস? না অপু, থাম, একদম কাঁদবি না। কিন্তু মানুষের মন তো সবসময় কি আর একরকম থাকে? সেই শক্ত অনড় অপুও শেষমেশ আর নিজেকে ধরে রাখতে পারল না। ভেতরে সব জমানো কষ্ট, অনুশোচনা, ক্ষোভ আর আত্মঘৃণা একসাথে যেন বুক ফেটে বেরিয়ে এলো। ফুটপাতের ধারে বসে মাথা নিচু করে হঠাৎ কারো জোরে শব্দ করে কেঁদে উঠল সে। বুক ফাটা সে কান্না এতটাই হাহাকার ভরা ছিল যে মুহূর্তের জন্য চারপাশে একটা ছোট জটলা গড়ে উঠল। রাস্তায় চলতি পথচারীরা থমকে দাঁড়ালো ওর এমন কান্না দেখে। সকলের মুখ চাওয়াচাওয়ি করে বোঝার চেষ্টা করলো কি হয়েছে ওর, কিন্তু কেউই বুঝতে পারল না অপুর ভেতরে সেই যন্ত্রণা যা রক্তের মতো টপ টপ করে গড়িয়ে পড়ছে ওর চোখ দিয়ে। অপু নিজেও জানে না হঠাৎ এই কান্না কেন এলো ওর। সে শুধু জানে এই কান্নারা বহু বছর চেয়েও পায়নি সে, আর আজ যখন পেয়েছে তখন কেঁদে নিজেকে মনটাকে হালকা করার প্রয়াস চালাচ্ছে সে। আর ওর চোখের পানির সাথে কপালে সেই ক্ষত থেকে থেমে নেই, সে ঝরছে আপন মনে অপুর সঙ্গী হয়ে। তারপর এখানে শেষ হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।